চলো তোমাদের আজকে ভিডিওটা দিই। সেটা হচ্ছে মধ্যবিত্ত পরিবারে বউ হয়ে কীভাবে মানি সেভ করা যেতে পারে, কারা কিভাবে মানি সেভ করতে পারবে। তো আজকে আমার ব্যাকগ্রাউন্ডটা দেখো, বুঝতে পারবে। আমার হচ্ছে অন্য যে চ্যানেলটা আছে মধ্যবিত্ত পরিবারের বউ, সেইখানে চ্যানেলে গিয়ে তোমরা সার্চ করলে কিন্তু সব পেয়ে যাবে। এটা কিন্তু আমার বাড়ির সেট আপ না। আমি কিন্তু আমার কাজটা ঠিকই মেনটেন করছি। আমার ওইখানে রং হচ্ছে, সেটা তোমরা শর্টসে দেখেছো। ওই আমার ফ্ল্যাটে পাশে যে ফ্ল্যাটটা আছে, আমি সমস্ত কিছু জিনিসপত্র রেখেছি আপাতত। তো আমার কাজটা আমি করছি। তো চলো যেটা বলা যায়, তো কিভাবে সব কিছু মেনটেন করা যায়, কিভাবে কোথা থেকে মানিটা সেভ করা যায়, সেটাই চলো দেখা যায়। প্রথমত কি, মাইনে বা বেতন যাই হোক না কেন, যদি কিছু না জমাতে পারি তাহলে কিন্তু কোনো কিছু নয়। মানে তোমাদের যেটা একদম শর্টে বলছি, দেখো, কেউ যদি 50,000 টাকা স্যালারি পাচ্ছে, সে তো আর মধ্যবিত্ত না, সে কিন্তু বড়লোক হিসাব মতো। ঠিক আছে, এবার হচ্ছে কি, যদি সেই জায়গা থেকে যদি তুমি বছরে 10,000 টাকাও না জমাতে পারো, তাহলে তোমাকে কিন্তু মধ্যবিত্তই বলবে বা কিছুই বলবে না। এটাই হচ্ছে সবথেকে বড় কথা। মাইনে যেটাই পাও না কেন, আমি ঘুরছি ফিরছি খেয়ে পড়ছি, তোমার সেটা কিন্তু লোক দেবে। তুমি ব্যাংকে কত টাকা জমাচ্ছ, তুমি কিভাবে সেটাকে ইনভেস্ট করছো, তুমি বছর বছর কিভাবে সেটাকে রোল করছো টাকাটাকে, সেটা তোমার কিন্তু দেখবে। যেমন আমরা যখন ব্যাংকে কোনো এফডি জমাই, ধরো আমরা যখন ব্যাংকে কোনো এফডি করা আছে, ধরো আমার হচ্ছে 5 লাখ টাকা এফডি করা আছে। সে 5 লাখ টাকার মধ্যে যদি আমি দেখা গেল বছরে আমার হচ্ছে যে আমি ইন্টারেস্টটা পাচ্ছি, আমি সেই ইন্টারেস্টটা তুলে নিচ্ছি, আমি 5 লাখ টাকা আমার আছে কিন্তু আমি ইন্টারেস্টটা তুলে নিচ্ছি, তাহলে আমি সেই ইন্টারেস্টটা জমালাম না, তাহলে আমার কিন্তু এফডি রাখা কিন্তু বেকার হয়ে গেল। তখন আমাকে দেখতে হবে কি, আমি যখন একটা ব্যাংকে টাকা রাখছি, তার সাথে সাথে আমার ইন্টারেস্টটাও জমতে থাকো, সেইটা হচ্ছে খেয়াল করতে হবে। বা ব্যাংকে যদি আমি কিছু 10,000 টাকা রাখি, তো আমি যদি দেখা গেল হচ্ছে 2 মাস পর 3 মাস পর 5,000 টাকা তুলেই নিলাম, তাহলে আমার লিখে রাখি, উল্টে ওই 10,000 টাকার মধ্যে আরও তোমাকে টার্গেট করতে হবে 2,000 টাকা রাখার, তবে তোমার কিন্তু মানিটা সেভ হতে থাকবে। ঠিক আছে, এবার চলো দেখা যাক। প্রথমে বলে রাখি যে মানি সেভ করার আগে প্রতি মাসে 1,000 টাকা রাখলে বা মানি বেরোনো, তাতে কিন্তু কিছু মিশিয়ে কোনো কিছু কাজ করা যায়। ধরো আমরা কোনো কিছু টাকা জমাই, টাকা জমিয়ে আমরা কি করি, টাকা জমিয়ে নয় আমরা কিছু জিনিস কিনি, নয় ফার্নিচার কিনি, বা কোনো ঘর সংসারে কোনো কাজে লাগে, বা হচ্ছে দেখা গেল কোনো বিপদ আপদ হলে কাজে লাগে, বা কারোর হচ্ছে বিয়ে আছে, তাদেরকে হচ্ছে দিতে হবে, বিয়ে শাদির জন্য টাকা রাখতে হবে। তো এইগুলো তো আমরা করে থাকি। সেরকম কিন্তু যখন আমাদের টাকাটা সেভ থাকবে, তাহলে আমরা টাকাটা সেভ করে কি করব। দেখো, যেমন হচ্ছে যদি আমি রং করা থাকে 12 মাসে, তো আমার দেখা গেল যদি আমি 12,000 টাকা জমালাম, মানে 1,000 টাকা করে যদি আমি 12,000 টাকা জমালাম, ব্যাংক থেকে যদি আমি কিছু 20,000 টাকা করে নিলাম, তাহলে কিন্তু আমার এখানে 32,000 টাকা জমে গেল। তাহলে কিন্তু আমরা হচ্ছে ঘরের মধ্যে কিন্তু একটা রং করতেই পারি। ঠিক আছে, তাহলে কিন্তু আমি একটা রং করতে পারি, যেটা হচ্ছে আমার ক্ষেত্রে হয়েছে। ঠিক আছে, হুট করে তো কারোর পক্ষে সম্ভব হয় না যে একটা রং করা, বা হচ্ছে ছাদ ভেঙে গেছে ছাদটাকে রিপেয়ারিং করা, বা ছাদে হচ্ছে একটা ঘর আছে সেটা ঘরটাকে আরও একটু বাড়াতে হবে, সেটা তো কখনোই সম্ভব হয় না একসাথে। এবার দেখো, ছেলেমেয়ের পড়াশোনা সবথেকে বড় ইম্পর্ট্যান্ট হচ্ছে মানি সেভ হচ্ছে ছেলেমেয়ের পড়াশোনা। এবার তোমরা বলছো ছেলেমেয়ের পড়াশোনাটা মানি সেভটা মানে কাকে বলে, সেটা দেখো তোমাদেরকে বলছি। ধরো তোমরা হচ্ছে বছরে একটা বাচ্চার জন্য ধরো 50,000 টাকা খরচা করছো। ঠিক আছে, সেই বাচ্চাটা যখন সে বড় হবে, নিজের হচ্ছে পায়ে যখন দাঁড়িয়ে যাবে, তখন কিন্তু তোমার টাকাটা একটা ইনভেস্ট হলো। সেই ইনভেস্টটা হচ্ছে কি, সে টাকাটা যখন ইনভেস্ট হলো, তখন কি হলো, সে কি করলো, সে কিন্তু ওই টাকাটা দিয়ে আলটিমেটলি যখন মান্থলি সে হচ্ছে একটা ইনকাম করবে, আমি মানি লিখছি, যখন সে মান্থলি একটা ইনকাম করবে, সে কত টাকার মাইনে পাবে, সে কিন্তু 50,000 টাকা থেকে 1 লাখ টাকা স্যালারি পেল। তাহলে তোমার টাকাটা কিন্তু বিফল গেল না। যখন আমরা ছেলে মেয়েকে পড়াশোনা করাই, সবসময় টার্গেট করতে হয় একটু টাকা লাগুক, কিন্তু ছেলে মেয়ের ভবিষ্যৎটা যাতে আমরা তৈরি করতে পারি। কারণ সবথেকে বড় মানি সেভ কিন্তু হচ্ছে ছেলে মেয়ের এডুকেশানটা। এডুকেশানটা এমন একটা জিনিস থাকে যে এডুকেশানটা যদি আমরা করতে পারি, একটা বাচ্চার পিছনে যদি আমরা
এডুকেশনের জন্য টাকা মানি রাখতে পারি, ইনভেস্ট করতে পারি, তখন সে কিন্তু ফিডব্যাক তোমাদের কী দেবে? সে তো আর নিশ্চয়ই চা দোকান আর সাইকেল দোকান করবে না। সে কিন্তু কী করবে, আমি কিন্তু সাইকেল দোকান চা দোকানকে খারাপ কথা বলছি না, তারাও খেটে খায়, কিন্তু তুমি যত টাকা ইনভেস্ট করবে সে একটা ভালো চাকরি করে সে কিন্তু তার নিজের জায়গাটা তৈরি করে নেবে, তখন কিন্তু ভবিষ্যতের জন্য তাকে কিছু করতে হবে না। কিন্তু যদি তোমরা যখন বাচ্চাদের জন্য এডুকেশনের জন্য যদি কোনো ইনভেস্ট না করো, তাদের জন্য যদি কোনো খরচা না করতে পারো, তখন কিন্তু তাদের ব্রেন ডেভেলপমেন্টও হবে না, তারা একটা ভালো জায়গা কিন্তু চাকরিও করতে পারবে না, কাজ করতে পারবে না। আলটিমেটলি তারাও কিন্তু মধ্যবিত্ত ট্যাগের মধ্যেই কিন্তু পড়বে। কোনো বাচ্চা কিন্তু যখন এডুকেটেড তৈরি হয় সে কিন্তু মায়ের পেট থেকে বেরিয়ে এডুকেটেড হয় না, তাকে তার জন্য পারিশ্রমিক মানে টাকা পয়সা, তার জন্য খাটুনি, তার জন্য এফর্ট, সব কিছু কিন্তু বাবা মায়ের কর্তব্য থাকে। বাবা মা যদি সেই জায়গাটায় না বাচ্চার জন্য কষ্ট করে, সে বাচ্চাটা আলটিমেটলি মধ্যবিত্ত ট্যাগের মধ্যেই পড়বে। তো চলো, এইটা যেমন আমরা কি করি, আমরা যেমন সংসারে উন্নতির জন্য আমরা যেমন চাল ভালো দামি কিনি, সেরকম একটা বাচ্চাকে মানুষ করতে গেলে দামি টিচার, দামি স্কুল, দামি পড়াশোনা, দামি দামি বই, সেই বাচ্চাটা সেই কিছু অ্যাবজর্ভ করে সে কিন্তু আলটিমেটলি একটা জায়গায় গিয়ে একটা ভালো পজিশানে দাঁড়াবে। তখন কিন্তু তোমরা বাবা মা হয়ে সাকসেস ফিল করবে যে না, আমার বাচ্চার জন্য আমি যে টাকাটা ইনভেস্ট করেছি ফিডব্যাক ভালোই দিচ্ছে। এবার দেখো সবজি আলু, যখন আমরা জিনিসপত্র কিনি, হয়তো দেখা গেলো 1 কেজি আলুর দাম হচ্ছে 30 টাকা, যেমন 5 কেজি আমার সপ্তাহে লাগবে, সেখানে আমার 150 টাকা লাগছে। কিন্তু যদি আমি 5 কেজি আর 6 কেজি যদি একসাথে কিনি, সেখানে কিন্তু আমার 25 টাকা করে পাচ্ছি। তাহলে কিন্তু আমার 5 কেজির দাম হচ্ছে 125, তাহলে কিন্তু 25 রুপিস কিন্তু আমার সেভ হচ্ছে। তাহলে আমার সেই জায়গায় কিন্তু আমার 25 টাকা করে যদি আমার 4 বার আসে, তাহলে এখানে কিন্তু আমার কত টাকা হয়ে গেছে? 100 টাকা আমার এমনি আলু পেঁয়াজের থেকে কিন্তু সেভ হচ্ছে। এবার চলো গোল্ড হচ্ছে এমন একটা জিনিস, তুমি ধরো একটা 5,000 টাকা শাড়ি বা কাপড় তুমি কিনলে, ঠিক আছে, আর 5,000 টাকা একটা হচ্ছে ছোট্টখাট্টো কিছু একটা জিনিস কিনলে। 5,000 টাকার গোল্ড এখন কিছুই হয় না 10,000 টাকা না থাকলে। কিন্তু আমি একটা এক্সাম্পল দিচ্ছি, 5,000 টাকার শাড়ি তুমি বেনারসে কিনলে, আর 5,000 টাকা তুমি একটা ছোট্ট নাকছাবিও যদি কেনো, এবার তুমি কোনো একটা বাড়িতে প্রবলেম হলো, তুমি কিন্তু এই শাড়িটা নিয়ে দোকানে গিয়ে 200 টাকাও পাবে না, ঠিক আছে। কিন্তু তুমি যদি একটা 5,000 টাকা গোল্ড কিনে রাখো নাকছাবি, বাই চান্স যদি তোমার একটা কিছু প্রবলেম হয়, সেটা তুমি দোকানে দিলে কিন্তু তুমি 1,000 টাকা হলেও পাবে। তাহলে আমার কোনটাই ইনভেস্ট করা ভালো? যেখানে আমার জামা কাপড়ে ইনভেস্ট করা ভালো, না আমার গোল্ডে ইনভেস্ট করা ভালো? সব ক্ষেত্রে খেয়াল রাখবে, গোল্ড এমন একটা জিনিস, গোল্ড হচ্ছে তোমার কিন্তু সব সময় তোমার বিপদে পাশে থাকবে। কিছু না হলে কারো কাছে কোনো কিছু প্রবলেমও হলো, তুমি সেটাকে দোকানে দিলে বা কোনো সেলও করে দিলে, তুমি কিন্তু সেটা দিয়ে তোমার কিন্তু সেই কাজটা চালানো যাবে যদি তোমার প্রবলেম আসে। বছরে যদি একটি করে গোল্ড কিনতে পারি, কোনো সুবিধা হলে কিন্তু আমরা মানি পেতে পারি। তোমরা ভালো করে এখন বিভিন্ন একটা সংস্থা হয়ে গেছে, গোল্ড লোন দিচ্ছে ভালো করে। আগে তো আমরা জানতাম সোনা দোকানে কোনো প্রবলেম হলে সোনা দোকানে গোল্ড দিলে আমরা সে টাকা পাই, কিন্তু এখন গোল্ড লোন হয়ে গেছে, গোল্ডগুলো তোমাদের সেফটি থাকবে, কোনো প্রবলেম হবে না, যদি কিছু প্রবলেম হয় সেটা ওরা দায়িত্ব নেবে। তো এই ক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু সাজেস্ট করতে পারি, দুটো জিনিস কিন্তু লাইফে খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে বাচ্চার এডুকেশন, একটা হচ্ছে গোল্ড, একটা হচ্ছে বিলাসিতা, বহুল্য বিলাসিতা জিনিসটা কিন্তু আমাদের বর্জন করতে হয়। বহুল্য বিলাসিতা করলে কিন্তু আমরা কোনো দিকে ইনভেস্ট করতে পারবো না। আমি এখনও বলছি, তখনও বলছি, তখন এই মধ্যবিত্ত ট্যাগটাই কিন্তু শরীরের মধ্যে লাগবে। সবাই চায় যে আমরা ভালো গাড়ি চড়বো, ভালো বাড়িতে থাকবো, ভালো সকাল রাত পূরণ করবো, তার জন্য কিন্তু কষ্ট করতে হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।